আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব, অধ্যায়টির নাম হচ্ছে নিরীক্ষা কার্য সমাপ্তকরণ, অর্থাৎ লেকচারের শিরোনাম নিরীক্ষা কার্য সমাপ্তকরণ। লেকচার নাম্বার 12, অর্থাৎ আমরা সর্বশেষ লেকচার নাম্বারে আছি এবং টাইটেল অফ দ্য লেকচার কমপ্লিটিং দ্য অডিট, নিরীক্ষা কার্য সমাপ্তকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং দ্য অডিট চ্যাপ্টার 10 এই অধ্যায়টি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। যে টপিকগুলো আলোচনা করা হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমেই আমরা যে কনসেপ্টটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কনসেপ্ট অফ কন্টিনজেন্ট লায়াবিলিটি, অর্থাৎ সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় সম্পর্কে আমরা জানবো। প্রতিষ্ঠানের দায় বলে বিবেচিত হয় না, অর্থাৎ ভবিষ্যতে কিছু ঘটনা ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে, যেগুলো বর্তমানে প্রতিষ্ঠান সাধারণত দায় বলে বিবেচনা করে না, তবে ভবিষ্যতের জন্য সেটা দায় বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে, এই জন্য ভবিষ্যতের জন্য কিন্তু একটা দায় রয়েছে। তো সেটাকে আমরা বলবো কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায়। তো দেখেন কি বলেছে এখানে, a contingent liability is a potential liability that may or may not become an actual liability। অর্থাৎ এটা এই সম্ভাব্য দায়, এটা এমন এক ধরনের দায় যেটা আসলে প্রকৃত দায় নাও হতে পারে, প্রকৃত দায় নাও হতে পারে। অর্থাৎ বর্তমানে প্রতিষ্ঠান এটাকে দায় বলে চিন্তা করবে না, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। তো ভবিষ্যৎ যেই দায়টা রয়েছে সেটাকে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলছি। Whatever the contingent liability becomes an actual liability depends on a future event occurring or not occurring. That means ভবিষ্যতে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। তো এই যে সম্ভাব্য দায়, যেটা ভবিষ্যতে ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, তো ঘটার তো একটা সম্ভাবনা রয়েছে, তো সেটা তো প্রতিষ্ঠানের জন্য একটা দায়। তো এই সমস্ত ঘটনা বা দায় আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর কি রকম প্রভাব ফেলে সেটা আমরা একটু জেনে নেই। যেমন একটা হতে পারে দূরবর্তী সম্ভাবনা, মানে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কিনা সেটার দূরবর্তী যদি সম্ভাবনা হয়, তাহলে সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানোর কোনো প্রয়োজন হয় না। দেন যুক্তিযুক্ত সম্ভাবনা, অর্থাৎ যেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে দূরবর্তী সম্ভাবনা থেকে বেশি, কিন্তু নিকটবর্তী সম্ভাবনা থেকে কম, তো সেই ধরনের সম্ভাবনা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নোট আকারে দেখানো হয়। পদটিকা, ফুটনোট যেটাকে বলে, ফুটনোট বা পাদটিকা হিসেবে দেখানো হয়ে থাকে। এবং আরো একটা ঘটনা ঘটতে পারে যেটা হচ্ছে নিকটবর্তী ঘটনা। তো এই নিকটবর্তী ঘটনার সমূহ যদি হয়ে থাকে, সেটা প্রতিষ্ঠানের লায়াবিলিটিতে দেখানো যেতে পারে। যদি প্রতিষ্ঠান অনুমান করতে পারে যে সেই দায় তাদেরকে বহন করতে হবে, বা এই দায়টা যদি তারা অনুমান করতে পারে, বা দায়ের পরিমাণ কিরকম সেটা যদি মেজার করতে পারে, তাহলে সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তাদের দেখাতে হয়, সমন্বয় করতে হয়। আর যদি অনুমান করতে না পারে দায়ের পরিমাণ, তাহলে সেক্ষেত্রে নোট দিতে হয়, পাদটিকা বা ফুট নোট হিসেবে সেটা সংযুক্ত করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি। দেন এক্সাম্পলস অফ
কন্টিনজেন্ট লায়াবিলিটি, অর্থাৎ সম্ভাব্য যে দায় ভবিষ্যতে যেটা ঘটতে পারে নাও ঘটতে পারে। তো সেই ধরনের দায়ের কিছু উদাহরণ সম্পর্কে আমরা জেনে নেই, যেটা প্রথমেই বলেছে যে বিল রিসিভেবল নট ইয়েট ম্যাচিউরড বাট ডিসকাউন্টেড, অর্থাৎ আমরা বিনিময় বিল সম্পর্কে জানি যে প্রাপ্য বিল, ঠিক আছে। তো এই বিল যদি বাট্টাকৃত হয়, হ্যাঁ, বাট মেয়াদ যদি উত্তীর্ণ না হয়, ঠিক আছে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণর আগেই যদি বিনিময় বিল বাট্টাকৃত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দায় ভবিষ্যতে প্রতিষ্ঠানের আসতেই পারে। যেমন একটা বিনিময় বিল বা একটা প্রাপ্য বিলের বাট্টা করা হয়েছে কোনো ব্যাংকে, ডিসকাউন্ট বাট্টায় সেটা বিক্রি করা হয়েছে। তো দেখা যেতে পারে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এই বিনিময় বিলের যে দেনাদার তাকে কিন্তু অর্থ পরিশোধ করতে হয়। তো সে যদি তখন অর্থ পরিশোধের অপারগতা দেখায়, অর্থ পরিশোধ করতে না পারে, তাহলে কিন্তু এই বিনিময় বিলের যে প্রাপক তাকে কি করতে হয়, এই ব্যাংকে অর্থ পরিশোধ করে দিতে হয়, খরচ সহ, নথিভুক্ত খরচ সহ তাকে অর্থ পরিশোধ করে দিতে। তাহলে এটা কিন্তু এক ধরনের দায়, মানে সম্ভাব্য দায় হিসেবে আমরা বিবেচনা করতে পারি। দেন লায়াবিলিটি অ্যাজ গ্যারান্টর, অর্থাৎ জামিনদার হিসেবে দায়। যেমন প্রতিষ্ঠান এরকম হতে পারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো পক্ষের বা তৃতীয় পক্ষের জন্য জামিনদার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান কেউ ঋণ নিবে, তৃতীয় পক্ষ ঋণ গ্রহণ করবে কোনো সোর্স থেকে, ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। তো সেই ঋণ পরিশোধের জন্য দায়টা নিয়ে নিতে পারে কে, কোনো কোম্পানি, প্রতিষ্ঠান, যে যদি কোনো কারণে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে এই দায় কার, ওই প্রতিষ্ঠানের। তো সেই ক্ষেত্রে যদি সত্যি সত্যি সে যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে কিন্তু এই দায়টা সম্পূর্ণ কার উপর চলে আসবে, এই জামিনদার যে গ্যারান্টেটর উপর চলে আসবে। তো সেটাও কিন্তু সম্ভাব্য দায়ের অন্তর্ভুক্ত। দেন যেটা বলা হচ্ছে প্রবাবল লস অ্যারাইজিং ফ্রম ফরওয়ার্ড কন্ট্রাক্ট, অর্থাৎ ভবিষ্যৎ চুক্তি। ভবিষ্যৎ চুক্তিটা, ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি আসলে সেটা আমরা একটু জেনে নেই। যে ভবিষ্যতে কোনো সম্পদ ক্রয় বিক্রয় করার জন্য যখন কোনো প্রতিষ্ঠান কন্ট্রাক্ট সাইন করে, চুক্তিবদ্ধ হয়, তখন সেটাকে আমরা বলতে পারি ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তো এই যে ভবিষ্যতে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তি হচ্ছে, তো সেই চুক্তি যদি ভঙ্গ হয়, তাহলে কিন্তু এক ধরনের দায় আসতে পারে। তো এই ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা ভবিষ্যৎ চুক্তি ভঙ্গের জন্য যে দায় সৃষ্টি হবে, সেটাও কিন্তু কন্টিনজেন্ট লায়াবিলিটির অন্তর্ভুক্ত। দেন বলা হচ্ছে লায়াবিলিটি রিগার্ডিং পার্টলি পেইড আপ শেয়ার, অর্থাৎ আংশিক পরিশোধিত শেয়ারের জন্য যে দায় সৃষ্টি হবে। ব্যাপারটা হচ্ছে কোনো কোম্পানির শেয়ারপত্র ক্রয় করা হলো, তো এই শেয়ারের আংশিক মূল্য যদি প্রতিষ্ঠানের যে ব্যালেন্স শিট রয়েছে, সেই ব্যালেন্স শিটের যদি তলব করা না হয়, হ্যাঁ, তাহলে কি হবে, সেটা কি আসলে সেই অর্থটা, এই অতলবকৃত অর্থটা কি পরিশোধ করতে হবে কিনা, বা কবে পরিশোধ করতে হবে। তো এই বিষয়টাও কিন্তু কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায়। দেন লায়াবিলিটি ফর ডিসপিউটেড কেস বিফোর দ্য কোর্ট, অর্থাৎ বিচারাধীন কিছু মামলা মোকদ্দমা থাকতে পারে যেখান থেকে সম্ভাব্য দায় সৃষ্টি হতে পারে, ঠিক আছে। অর্থাৎ মামলা পরবর্তী বিচারাধীন কোনো মামলা নিষ্পত্তি হওয়ার পরেও কিন্তু এই ধরনের দায় সৃষ্টি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায়ের কিছু নমুনা। দেন সাবসিকুয়েন্ট ইভেন্ট। এবার আমরা জেনে নেই আসলে সাবসিকুয়েন্ট ইভেন্ট বা আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা সম্পর্কে। সাবসিকুয়েন্ট ইভেন্ট অর্থ হচ্ছে আর্থিক বিবরণীর পরবর্তী ঘটনা, অর্থাৎ উদ্ধৃতপত্রের পরবর্তী ঘটনা, সেটা কেমন হতে পারে। ব্যাপারটা হচ্ছে, দেখেন এখানে কি বলেছে, যে সাবসিকুয়েন্ট ইভেন্ট আর দ্য events that happen
between the date of balance sheet and the issue date of financial statements are known as subsequent event. কথাটার মানে হচ্ছে যে প্রতিষ্ঠান যখন ব্যালেন্স শিট তৈরি করে, তো এই ব্যালেন্স শিট তৈরি করার পরে যদি কোনো ঘটনা ঘটে, যেই ঘটনা প্রতিষ্ঠানের স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে প্রভাবিত করতে পারে, তো সেই ধরনের ঘটনাকেই বলা হবে সাবসিকুয়েন্ট ইভেন্ট। এবং এই ঘটনাটা সাধারণত কোন সময় ঘটে থাকতে পারে? এই যে ব্যালেন্স শিটের কথা বললাম, এই ব্যালেন্স শিট প্রস্তুতের তারিখ থেকে, অর্থাৎ ব্যালেন্স শিট প্রস্তুতের তারিখ থেকে যে নিরীক্ষকের যে অডিট রিপোর্ট, নিরীক্ষা প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এবং যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু করা হবে, তো এই সময় পর্যন্ত যদি কোনো ঘটনা ঘটে থাকে যেটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে, সেটাকে আমরা বলবো সাবসিকুয়েন্ট ইভেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার একটু বলে দিচ্ছি যে ব্যালেন্স শিট প্রস্তুতের পর থেকে, তারিখ থেকে, অর্থাৎ ব্যালেন্স শিট যখন প্রস্তুত হবে যেই তারিখে, তারপরে কিন্তু নিরীক্ষা রিপোর্ট তৈরি করা হয়। তো অডিটর যখন নিরীক্ষা রিপোর্ট তৈরি করবে, এর মধ্যে দেন কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু করা হয়। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কার জন্য ইস্যু করা হবে? যারা ইন্টারনাল এক্সটার্নাল ইউজার, বেসিক্যালি এক্সটার্নাল ইউজার যারা রয়েছে, পাওনাদার, ব্যাংক, ইনভেস্টর, ঠিক আছে? তো এই সময়ের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, সেই উদ্ভূত ঘটনাকে আমরা সাবসিকুয়েন্ট ইভেন্ট বলে থাকবো। দেন টাইপস অফ সাবসিকুয়েন্ট ইভেন্ট। আমরা যে এই যে আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা সম্পর্কে বললাম, এই আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা আর আসলে ধরন বেসিক্যালি এটা দুই রকম। যেমন এখানে দেখেন কি বলেছে যে আফটার preparing financial statements, some important events occur which affect organization directly or indirectly. অর্থাৎ এই যে সাবসিকুয়েন্ট ইভেন্ট, এটা প্রতিষ্ঠানকে ডিরেক্টলি প্রভাবিত করতে পারে, আবার ইনডিরেক্টলি প্রভাবিত করতে পারে। তো আমরা এটা একটু জেনে নেই যে ইভেন্টস দ্যাট এফেক্ট ডিরেক্টলি, অর্থাৎ সাবসিকুয়েন্ট ইভেন্ট যেটা প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করে থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ডিরেক্টলি প্রভাবিত করবে। তো এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকবো যে ইভেন্টস দ্যাট এফেক্ট ডিরেক্টলি। এবং যেমন হতে পারে যে দেনাদার হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল, ঠিক আছে? তো এই যে এটা কিন্তু এই যে দেনাদার হঠাৎ করে দেউলিয়া হয়ে গেলে তখন কিন্তু পাওনা, দেনাদার থেকে যে পাওনাটা পাওয়ার কথা সেটা কিন্তু আদায় করা খুব কঠিন হয়ে যাবে। তারপরে যে যন্ত্রপাতি রয়েছে, অব্যবহৃত যন্ত্রপাতির বহিমূল্যের চেয়ে যদি কম মূল্যে বিক্রি করা হয়, ঠিক আছে? তো এই যে এই ধরনের ঘটনাগুলো, এগুলা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করবে। দেন ইভেন্টস দ্যাট এফেক্ট ইনডিরেক্টলি, অর্থাৎ কিছু কিছু ঘটনা ঘটবে ব্যালেন্স শিট পরবর্তী যে ঘটনা, তো সেটাকে কোম্পানিকে প্রভাবিত করবে, সরাসরি প্রভাবিত করবে না, কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, অর্থাৎ ন্যায়সঙ্গত আর্থিক অবস্থা সম্পর্কে যদি জানতে চাওয়া হয় তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? যেমন হতে পারে যে আর্থিক বিবরণী তৈরি করার পরেও দুর্ঘটনাজনিত কোনো কারণে বা অগ্নি দুর্ঘটনাজনিত কোনো কারণে মজুদ পণ্য যদি বিনষ্ট হয়ে যায়, দেন হতে পারে যে বিক্রয়ের উদ্দেশ্যে যে সিকিউরিটি রয়েছিল সেটার মার্কেট ভ্যালু, বাজার ভ্যালু কমে গিয়েছে, ঠিক আছে? এবং আরো হতে পারে যে প্রতিষ্ঠান কে অন্য কোনো প্রতিষ্ঠান কিনে নিয়েছে বা কয়েকটা প্রতিষ্ঠান একত্রে ব্যবসা করছে। তো এই সমস্ত যে ঘটনাগুলো, সেগুলো হয়তো সরাসরি প্রভাবিত করবে না, বাট সেটা কি হবে যে প্রতিষ্ঠানের যে একটা প্রকৃত চিত্র, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সেটা যদি তুলে ধরা হয় তাহলে কিন্তু এই ইভেন্টস গুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের টাইপস অফ সাবসিকুয়েন্ট ইভেন্ট, যেটা জানলাম যে এক ধরনের ইভেন্ট যেটা ডিরেক্টলি ইম্প্যাক্ট রয়েছে প্রতিষ্ঠানের উপর, আর আরেক ধরনের ইভেন্ট যেটা ইনডিরেক্টলি ইম্প্যাক্ট রয়েছে। দেন
আমরা যেটা জানবো সেটা হচ্ছে অডিট টেস্ট অফ সাবসিকুয়েন্ট ইভেন্ট। এই যে আমরা ব্যালেন্স শিট পরবর্তী যে ঘটনার কথা বলছি, তো সেই ঘটনার অডিট টেস্টটা কেমন হতে পারে, ঠিক আছে, নিরীক্ষা প্রক্রিয়াটা কেমন হবে সেটা আমরা একটু জেনে নিই। যে ইনকোয়ারি অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ অডিটর যদি সাবসিকুয়েন্ট ইভেন্ট সম্পর্কে জানতে চায়, তাহলে সে প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা বা অথরিটি রয়েছে, তো এই ব্যবস্থাপনার কর্মকর্তাদের সাথে কিন্তু কথা বলতে পারে। তো ব্যবস্থাপনার কর্মকর্তাদের সাথে কথা বললে কিন্তু অনেক তথ্যই তারা জানতে পারবে এবং এতে করে তারা সাবসিকুয়েন্ট ইভেন্ট সম্পর্কে আইডিয়া নিতে পারবে। দেন যেটা বলা হচ্ছে করেসপন্ড উইথ অ্যাটর্নি, অর্থাৎ প্রতিষ্ঠানের কিন্তু আইনজীবী থাকে। তো যে প্রধান আইনজীবী রয়েছে, সেই প্রধান আইনজীবীর সাথে যদি কথা বলে, তাহলে কিন্তু এই যে ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পরবর্তী যে ঘটনা, সেটা সম্পর্কে কিন্তু ধারণা নিতে পারে অডিটর। দেন যেটা বলা হচ্ছে যে রিভিউ ইন্টারনাল স্টেটমেন্ট prepared after the balance sheet date, অর্থাৎ এই যে ব্যালেন্স শিট যখন তৈরি করা হবে, সেই ব্যালেন্স শিট প্রস্তুতের পরবর্তী যে ইন্টারনাল স্টেটমেন্ট পর্যালোচনা করা হবে, যে প্রস্তুতকৃত ইন্টারনাল স্টেটমেন্ট মানে অভ্যন্তরীণ কোনো বিবরণী যদি থাকে বা ডকুমেন্ট থাকে, তো সেটা যখন পর্যালোচনা করা হবে। তো এই উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট প্রস্তুতের পরে যখন এই যে ইন্টারনাল স্টেটমেন্ট বা অভ্যন্তরীণ যে বিবরণী প্রস্তুত হচ্ছে, তো সেটা পর্যালোচনা করেও কিন্তু সাবসিকুয়েন্ট ইভেন্ট সম্পর্কে ধারণা লাভ করা যায়। দেন যেটা বলা হচ্ছে যে রিভিউ রেকর্ডস প্রিপেয়ার্ড আফটার দ্য ব্যালেন্স শিট ডেট, অর্থাৎ ব্যালেন্স শিট প্রস্তুতের তারিখের পরে যদি কোনো রেকর্ড প্রস্তুত করে, কোনো রেকর্ড বা নথিভুক্ত হয়ে থাকে, তো সেই রেকর্ড বা নথিকরণ সম্পর্কেও কিন্তু পর্যালোচনা করে সাবসিকুয়েন্ট ইভেন্ট সম্পর্কে জানা যায়। যেমন তারপরেও যখন কোনো লেনদেন ঘটে থাকবে, সেই লেনদেন থেকে জাবেদাকরণ বা জার্নাল বা খতিয়ানভুক্তকরণ, এই সম্পর্কেও কিন্তু তথ্য জেনে কিন্তু এক ধরনের আইডিয়া নেওয়া যায়। দেন যেটা বলেছে যে এক্সামিন দ্য মিনিটস ইস্যুড আফটার দ্য ব্যালেন্স শিট ডেট, অর্থাৎ ব্যালেন্স শিট প্রস্তুতের যে তারিখ, তারপরে যখন কোনো মিটিং অ্যারেঞ্জ হবে প্রতিষ্ঠানে, যখন কোনো যেমন প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা রয়েছে বা পরিচালনা পর্ষদের যে পরিচালকরা রয়েছে, তাদের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে, তো সেই সিদ্ধান্তটা আসলে কিসের মাধ্যমে নেওয়া হবে? কোনো সভা হতে পারে, মিটিং হতে পারে। তো এই যে সভা মিটিং, তো এই সভা মিটিং এর যে কার্য বিবরণী থাকে, এজেন্ডা থাকে, সেখান থেকেও কিন্তু তথ্য নিয়ে সাবসিকুয়েন্ট ইভেন্ট সম্পর্কে অডিটর ধারণা নিতে পারে। দেন obtain a letter of representation, অর্থাৎ যে প্রতিনিধি থেকে পত্র সংগ্রহ, অর্থাৎ অডিটর এখানে কি করতে পারে, যে ক্লায়েন্ট রয়েছে বা মক্কেলের ব্যবসায়ের ব্যবস্থাপনা অথরিটির কর্মকর্তাদের থেকে কিন্তু লিখিত কোনো পত্র সংগ্রহ করতে পারে, নিশ্চয়তা পত্র সংগ্রহ করতে পারে, ঠিক আছে, এবং সেখান থেকেও কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পরবর্তী ঘটনা সম্পর্কে অডিটর কিন্তু ধারণা লাভ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে অডিট টেস্ট অফ সাবসিকুয়েন্ট ইভেন্টস। দেন আমরা জানবো হচ্ছে ফাইনাল এভিডেন্স অ্যাকিউমুলেশন, অর্থাৎ চূড়ান্ত যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, সেই চূড়ান্ত সাক্ষ্য প্রমাণগুলো একত্রীকরণ সম্পর্কে আমরা এখন জানবো। যেটার প্রথমেই বলেছে যে পারফর্ম ফাইনাল অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, ঠিক আছে, অর্থাৎ চূড়ান্ত যে বিশ্লেষণ ধর্মী প্রক্রিয়া রয়েছে সেটা পারফর্ম করা, সম্পন্ন করা।
তো অ্যানালাইটিক্যাল প্রসিডিওর অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এর সম্পর্কে বিস্তারিত বলেছি। তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি যে অ্যানালাইটিক্যাল প্রসিডিওর বিশেষত যে প্রতিষ্ঠানের পূর্ববর্তী যেই স্টেটমেন্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে বর্তমান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এক ধরনের কম্পারিজন করা হবে। তারপর যে নন ফাইন্যান্সিয়াল ডেটা এবং নন ফাইন্যান্সিয়াল ডেটা রয়েছে এগুলোর মধ্যে তুলনা করা হবে, ট্রেন্ড অ্যানালাইসিস যেটা জানি, রেশিও অ্যানালাইসিস, ঠিক আছে। তো এই ধরনের অ্যানালাইসিস করে কিন্তু প্রতিষ্ঠান অডিটর কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে এক ধরনের অ্যাকচুয়াল ধারণা নিতে কিন্তু পারে। দেন ইভালুয়েট গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, অর্থাৎ যে চলমান প্রতিষ্ঠান ধারণা রয়েছে হিসাব বিজ্ঞানের, এই চলমান প্রতিষ্ঠান ধারণাও কিন্তু মূল্যায়ন করতে হবে অডিটরকে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে চলমান ধারণা নীতি অনুযায়ী যে আমরা জানি যে একটা প্রতিষ্ঠান দীর্ঘকাল ধরে চলবে, এই যে দীর্ঘকাল ধরে যে চলবে এই নীতি আসলে প্রতিষ্ঠান কতটুকু অনুসরণ করছে বা প্রতিষ্ঠানের যে কার্যনীতি রয়েছে বা প্রতিষ্ঠানের যে ফাংশন রয়েছে তা আসলে এই গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের সাথে কতটুকু যুক্তিযুক্ত সম্পন্ন সেটা কিন্তু অবশ্যই ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেন যেটা বলা হচ্ছে যে অবটেইন এ ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার, ঠিক আছে। অর্থাৎ যে ব্যবস্থাপনার বা প্রতিনিধিত্ব পত্র সংগ্রহ করা, ঠিক আছে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার অথরিটির যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে এই উচ্চপদস্থ কর্মকর্তা থেকে কি প্রতিনিধিত্ব পত্র সংগ্রহ করতে হবে এবং এই প্রতিনিধিত্ব পত্রটা এরকম হবে যে প্রতিষ্ঠানের প্যাডে সেখানে কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা স্বাক্ষর করে দিবে। উচ্চপদস্থ কর্মকর্তা কি হতে পারে? প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হতে পারে, মানে সিএফও হতে পারে, ঠিক আছে। তো এই যে রিপ্রেজেন্টেশন লেটার যে সংগ্রহ করবে এটার আবার কতগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়, এখানে কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়। যেমন সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কমপ্লিটনেস অফ ইনফরমেশন, দেন রিকগনিশন, মেজারমেন্ট এন্ড ডিসক্লোজার, তারপর বলা হয়েছে সিগনিফিক্যান্ট রিস্ক এন্ড আনসার্টেনিটি, দেন সাবসিকুয়েন্ট ইভেন্ট। এই বিষয়গুলো কিন্তু আমরা আগেও জেনে আসছি। তারপরে রিড আদার ইনফরমেশন ইন দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ যে অ্যানুয়াল রিপোর্টের আরো অ্যানুয়াল রিপোর্টে অন্যান্য যে তথ্যাবলী রয়েছে সেগুলো কিন্তু স্টাডি করতে হবে অডিটরকে, ঠিক আছে। তো যেখান থেকে কিন্তু এভিডেন্স অ্যাকিউমুলেশনের কাজটা সম্পন্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের ফাইনাল এভিডেন্স অ্যাকিউমুলেশন। তো এটা সম্পর্কে আমরা জানলাম। দেন আমরা জানবো যে জেনারেল স্ট্রাকচার অফ অডিট রিপোর্ট, ঠিক আছে। তো সর্বশেষে অর্থাৎ অডিটিং যে অ্যাক্টিভিটিস রয়েছে, নিরীক্ষা অ্যাক্টিভিটিস রয়েছে, তো একজন অডিটর যখন নিরীক্ষা কার্য সম্পন্ন করে তো সর্বশেষে কিন্তু তাকে একটা অডিট রিপোর্ট পেশ করতে হয়, সাবমিট করতে হয় প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে, যেখানে তার বিভিন্ন অপিনিয়ন মতামত থাকে। তো এই যে অডিট রিপোর্টের কথা বলছি, ওই অডিট রিপোর্টের জেনারেল স্ট্রাকচারটা, কাঠামোটা কেমন হবে তো সেটা আমরা একটু জেনে নিই। যেমন রিপোর্টের প্রথমে কি থাকবে? টাইটেল থাকবে, মানে শিরোনাম থাকবে, অর্থাৎ যে রিপোর্টটা তৈরি করছে, কে তৈরি করছে? স্যার, অডিটর, ঠিক আছে। তো অডিটর অবশ্যই এখানে তার শিরোনামটা থাকতে হবে। শিরোনামটা এরকম হতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট, এই নামে একটা শিরোনাম হতে পারে। দেন যেটা বলা হচ্ছে যে অ্যাড্রেসি মানে হচ্ছে সম্বোধন। তো কার উদ্দেশ্যে এই অডিট রিপোর্টটা তৈরি করা হচ্ছে? প্রতিষ্ঠানের যারা শেয়ার হোল্ডার রয়েছে বা অন্যান্য সদস্য রয়েছে, তো তাদেরকে অ্যাড্রেস করেই কিন্তু এই রিপোর্টটা তৈরি করতে হবে।
দেন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, অর্থাৎ সূচনামূলক কোনো অনুচ্ছেদ এখানে সংযুক্ত করতে হবে অ্যাড্রেসের পরে। এই সূচনামূলক অনুচ্ছেদে কতগুলো বিষয় কিন্তু সংযুক্ত করতে হবে। সেখানে যেমন যে নিরীক্ষাধীন যে প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ নিয়োগকর্তা, তো এই নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে সংযুক্ত করতে হবে, প্রতিষ্ঠানের নাম সংযোগ করতে হবে, ঠিকানা সংযুক্ত করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিষ্ঠানের যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো রয়েছে অবশ্যই আর্থিক বিবরণীগুলো কিন্তু সংযুক্ত করতে হবে। এই আর্থিক বিবরণীগুলো কি, যেমন আমরা ইনকাম স্টেটমেন্টের কথা জানি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থাকতে পারে। হ্যাঁ, তো এই যে বিভিন্ন স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা যতগুলো আর্থিক বিবরণী রয়েছে, হ্যাঁ, সমস্ত আর্থিক বিবরণী কিন্তু সংযুক্ত করতে হবে এখানে। দেন ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এই যে অডিটিং নিরীক্ষা, ঠিক আছে, এর পিছনে আসলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কি দায়িত্ব, সেই দায়িত্বটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয় সেটা অবশ্যই কিন্তু ম্যানেজমেন্টকে হিসাব বিজ্ঞানের যে নীতিমালা রয়েছে, এই হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসরণ করেই কিন্তু তৈরি করতে হয়। তো সেই দায়িত্ব কিন্তু অবশ্যই কোনোভাবেই কিন্তু ম্যানেজমেন্ট অথরিটি অ্যাভয়েড করতে পারবে না, এবং তাদের আরো অন্যান্য যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনশন করতে হবে। দেন অডিটরস রেসপন্সিবিলিটি, ঠিক আছে, অর্থাৎ যে অডিটর এই যে নিরীক্ষা কার্যক্রম বা এই যে অডিট রিপোর্ট পেশ করছে, আসলে কে করছে? অডিটর করছে। তো অডিটরের রেসপন্সিবিলিটিটা কি ছিল, আসলে দায়িত্বটা কি ছিল, সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ অডিটর কতটুকু নৈপুণ্যের সাথে, দক্ষতার সাথে, সততার সাথে, বায়াসড না হয়ে সে তার দায়িত্ব পালন করতে পারলো কিনা বা করেছে কিনা, সে বিষয়ে কিন্তু উল্লেখ করতে হবে। দেন স্কোপ অফ দ্য অডিটরস, অর্থাৎ অডিটরের পরিধি কেমন ছিল, তার কাজের সীমাবদ্ধতা ছিল কিনা বা সীমাবদ্ধতা কতটুকু, ঠিক আছে, সে সকল ডকুমেন্ট সংরক্ষণ করে বা সংগ্রহ করে সে তার অডিট রিপোর্ট তৈরি করতে পেরেছে কিনা, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে। দেন অডিটরস অপিনিয়ন, অর্থাৎ অডিটরের মতামত দিতে হবে প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী রয়েছে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে কিন্তু অপিনিয়ন দিতে হবে। তো যখন অডিটর অপিনিয়ন দিবে, এবং অপিনিয়ন যখন সে যদি নাও দেয়, তাহলে কেন অপিনিয়ন দিচ্ছে না, বা সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অসন্তুষ্ট হতে পারে, ডিসস্যাটিসফাইড হওয়ার কারণ কি, সে বিষয়েও কিন্তু তাকে মন্তব্য দিতে হবে যদি সে অপিনিয়ন দিতে না চায়, ঠিক আছে। আর অপিনিয়ন তো ডেফিনেটলি পেশ করতে হয় আসলে অডিটরকে। দেন সিগনেচার, অর্থাৎ এখানে অডিটরকে অবশ্যই সিগনেচার দিতে হবে, স্বাক্ষর করতে হবে, যেহেতু সে অডিট রিপোর্ট তৈরি করছে। দেন ডেট অফ দ্য রিপোর্ট, অর্থাৎ এই অডিট রিপোর্ট যেদিন তৈরি করা হচ্ছে তার ডেট তো অবশ্যই দিতে হবে। তো এই স্ট্রাকচার ফলো করেই কিন্তু একজন অডিটরকে অডিট রিপোর্ট বা নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের সময় আছে, আমরা দেখি। দেন কমিউনিকেট উইথ অডিট কমিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, অর্থাৎ যে নিরীক্ষা কমিটি রয়েছে প্রতিষ্ঠানের এবং ব্যবস্থাপনা অথরিটি রয়েছে, তাদের সাথে যোগাযোগটা আসলে কিন্তু খুব বেশি জরুরি এখানে অডিটরের। যেমন এখানে বলেছে যে কমিউনিকেট ফ্রড অ্যান্ড ইলিগাল অ্যাক্টস, অর্থাৎ যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিরীক্ষা করবে, তো এই সম্পর্কিত যে জালিয়াতি, যে ভুল ত্রুটি, ইলিগাল অ্যাক্ট, অবৈধ কার্যকলাপ যদি খুঁজে পায়, তাহলে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অডিট কমিটিকে কিন্তু জানাতে হবে এবং ব্যবস্থাপনাকে কিন্তু জানাতে হয়, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে অবশ্যই কিন্তু অবগত করতে হয়।
দেন কমিউনিকেট রিপোর্টেবল কন্ডিশন, অর্থাৎ প্রতিবেদনযোগ্য অবস্থা সম্পর্কে কিন্তু জানাতে হয়। ব্যাপারটা হচ্ছে যেমন প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, যেটা আগে আমরা অনেক আলোচনা করেছি, তো সেই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, ঠিক আছে, তো সেটা সম্পর্কে কিন্তু এই অডিট কমিটি এবং ম্যানেজমেন্টকে জানাতে হয়। দেন আদার কমিউনিকেশন উইথ অডিট কমিটি, এবং অন্যান্য কোনো ইস্যু যদি থাকে, অন্যান্য কোনো বিষয় সম্পর্কে থাকলে সেই বিষয়গুলো কিন্তু অডিট কমিটিকে জানাতে হয়। সরি। দেন আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে ম্যানেজমেন্ট লেটার, অর্থাৎ ব্যবস্থাপনার নিকট পত্র। এই বিষয়টা হচ্ছে যে নিরীক্ষক সে যে নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করছে এই বিষয়ে বা প্রতিষ্ঠান সম্পর্কে সে একটা পত্র লিখতে পারে। হ্যাঁ, অর্থাৎ এখানে কার উদ্দেশ্যে লিখবে? যে নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ, ক্লায়েন্ট অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য সে একটা লেটার লিখবে, এবং এই লেটারে থাকতে পারে বিভিন্ন সুপারিশ, অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে, ফাংশন সম্পর্কে, অ্যাক্টিভিটি সম্পর্কে, অপারেশন সম্পর্কে বিভিন্ন মন্তব্য থাকতে পারে, এবং প্রতিষ্ঠানের আরো কোনো আপডেট প্রয়োজন কিনা কার্যক্রমের, বিভিন্ন পরামর্শ থাকতে পারে প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, তো এই পরামর্শ দিয়ে যখন কোনো লেটার পেশ করবে, তো সেটাও কিন্তু কার জন্য? অডিট কমিটি এবং ম্যানেজমেন্টের জন্যই কিন্তু করা হয়। তো এই হচ্ছে কমিউনিকেশন উইথ অডিট কমিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন। দেন যেটা হচ্ছে কনসেপ্ট অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত। ঠিক আছে, আমরা তদন্ত এই শব্দটা বা ইনভেস্টিগেশন শব্দটার সাথে খুব বেশি পরিচিত, বেসিক্যালি রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এই শব্দটা খুব বেশি পরিচিত। তো এখানে রাজনৈতিক সামাজিক বিষয় না, এখানে বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা কারবারের ক্ষেত্রেও কিন্তু এই তদন্তের প্রয়োজন পড়ে। অর্থাৎ প্রতিষ্ঠান যে পুরো হিসাব কার্য সম্পন্ন হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হচ্ছে এবং অডিট রিপোর্ট হচ্ছে, সমস্ত কার্যক্রম কিন্তু একটা তদন্ত হয়। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি? ইনভেস্টিগেশন বলে থাকি। যেমন এখানে কি বলেছে যে an investigation is defined as an inquiry or a detailed examination to achieve particular specific objectives, and investigation is an examination of books and records preliminary of financing or for any specified purpose, sometimes differing in scope from the ordinary audit. That means যে প্রতিষ্ঠানের যে রেকর্ড রয়েছে, নথিপত্র রয়েছে, ডকুমেন্টস রয়েছে, এই সব সমস্ত কার্যক্রম কি করা হবে? তদন্ত করা হবে সত্যতা যাচাইয়ের জন্য। ঠিক আছে, এবং এই তদন্ত কিন্তু প্রতিষ্ঠান নিজেও করতে পারে, এবং সরকার চাইলেও কিন্তু প্রতিষ্ঠানের জন্য এই তদন্তটা করতে পারে, এবং যে তৃতীয় পক্ষ রয়েছে, তৃতীয় পক্ষ চাইলেও কিন্তু এই তদন্ত করতে পারে। তো ইনভেস্টিগেশন সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা বুঝতে পারলাম। Then duties and objects of an investigator, অর্থাৎ যে তদন্ত করবে, তো একজন তদন্তকারী কর্মকর্তার আসলে উদ্দেশ্য এবং দায়িত্বগুলো কি কি হতে পারে, তো সেটা আমরা একটু জেনে নেই। যেমন এখানে প্রথমেই বলেছে টু ডিটারমাইন দ্য নেচার অ্যান্ড অবজেক্টস অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ তদন্তের প্রকৃতি, উদ্দেশ্যটা কি, প্রকৃত উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু ফার্স্টে ডিটারমাইন করতে হবে। দেন সেট প্রোগ্রাম ফর ইনভেস্টিগেশন, অর্থাৎ এই যে তদন্ত করা হবে, প্রতিষ্ঠানের কার্যক্রম, হ্যাঁ, প্রতিষ্ঠানের কার্যক্রম কতটুকু লিগ্যাল, এটা তদন্ত করার জন্য কার্যসূচি কিন্তু তৈরি করতে হবে। কার্যসূচি বা প্রোগ্রাম সেট যদি না করে, তাহলে কিন্তু পুরো প্ল্যানিং কিন্তু ভেস্তে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটা সুন্দর প্ল্যানিং তৈরি করার জন্য কিন্তু ইনভেস্টিগেশনের জন্য একটা সুন্দর প্ল্যানিং তৈরি করার জন্য প্রোগ্রাম সেট করা খুব গুরুত্বপূর্ণ। Then to investigate when fraud is suspected by the proprietor,
অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে মালিক রয়েছে, তো প্রতিষ্ঠানের মালিক কর্তৃক যদি কোনো সন্দেহ আসে ফ্রড জালিয়াতি নিয়ে, তখন কিন্তু এই ইনভেস্টিগেট তদন্তের ব্যাপারটা আসতে পারে। Then to investigate on behalf of income tax authorities for tax liability. তো যে ইনকাম ট্যাক্স অথরিটি রয়েছে, তো ইনকাম ট্যাক্স অথরিটির পক্ষ থেকেও কিন্তু একটা তদন্ত হতে পারে যে আয়কর অধ্যাদেশ সম্পর্কে আমরা জানি যে আয়কর আইন, এই আয়কর আইন অনুসরণ করে প্রতিষ্ঠান কতটুকু পরিচালিত হয়েছে, ইভেন ঠিকমতো ট্যাক্স তারা পে করেছে কিনা, ঠিক আছে। তো এই জন্য ইনকাম ট্যাক্স অথরিটি কিন্তু এক ধরনের ইনভেস্টিগেট কিন্তু করতে পারে ট্যাক্স লায়াবিলিটি নিয়ে আসার জন্য। Then to examine the transaction in detail, প্রতিষ্ঠানের যে অসংখ্য লেনদেন সংগঠিত হচ্ছে, এই লেনদেনের সত্যতা কতটুকু এবং লেনদেনগুলোতে টাকার অঙ্ক ঠিক মতো বসানো হয়েছে কিনা, তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায়। দেন টু ইনভেস্টিগেট গুডউইল, আর যেই প্রতিষ্ঠানের জন্য ইনভেস্টিগেট করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের সুনাম সম্পর্কেও কিন্তু ইনভেস্টিগেট করা হয়, সুনাম কতটুকু রয়েছে। দেন শো অনেস্টি ইন পারফর্মিং অ্যাক্টিভিটিস, যারা ইনভেস্টিগেটর তাদের অবশ্যই সততার সাথে কিন্তু প্রতিষ্ঠানের ইনভেস্টিগেশন করতে হয়, বায়াসড হয়ে কিন্তু তাদের কোনো কাজ করা যাবে না এবং অ্যাকচুয়াল রিপোর্ট তাদের পেশ করতে হবে তদন্ত সম্পর্কে। দেন টু টেক অপিনিয়ন অফ এক্সপার্ট, অর্থাৎ প্রতিষ্ঠান সম্পর্কে যদি জানতে চায় যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে কিন্তু চাইলে ইনভেস্টিগেটররা কিন্তু কথা বলতে পারে, সার্ভে করতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে বা ম্যানেজমেন্টের সাথে রিলেটেড যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারে এবং অডিটরদের সাথেও কিন্তু এক ধরনের সাক্ষাৎ করতে পারে এবং প্রতিষ্ঠানের বাইরের যে এক্সপার্ট রয়েছে, অর্থনীতিবিদ রয়েছে, ইভেন যে যারা তৃতীয় পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেও কিন্তু অনেক তথ্য আইডেন্টিফাই করা যায়। তো এই হচ্ছে ডিউটিস অ্যান্ড অবজেক্টস অফ অ্যান ইনভেস্টিগেটর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের ফাইনাল চ্যাপ্টার। আমরা ফাইনাল চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। আর একটু রিভিউ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফার্স্টে যেটা জানলাম কন্টিনজেন্ট লায়াবিলিটি, সম্ভাব্য দায়, অর্থাৎ যেই দায়টা ভবিষ্যতে আসতে পারে, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে, আর সেই জন্য যেই দায় সৃষ্টি হবে সেটাকে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বললাম। এবং এই ধরনের লায়াবিলিটির কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এবং এখানে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি গুলো কেমন হতে পারে সেটা সম্পর্কে জানলাম, ঠিক আছে। যেমন প্রাপ্য বিল বাট্টাকৃত হয়েছে কিন্তু মেয়াদ এখন উত্তীর্ণ হয় না, তো সেটাও কিন্তু এক ধরনের লায়াবিলিটি তৈরি হবে। আবার ফরওয়ার্ড কন্ট্রাক্ট এবং ফিউচার কন্ট্রাক্ট সম্পর্কে আমরা জানি, তো এই ফরওয়ার্ড কন্ট্রাক্ট যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে সেখান থেকে কিন্তু লায়াবিলিটি সৃষ্টি হতে পারে এবং আরো অন্যান্য আমরা এক্সাম্পল গুলো জানলাম। এবং সাবসিকুয়েন্ট ইভেন্ট, অর্থাৎ লেনদেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট পরবর্তী কোনো ঘটনা ঘটলে, হ্যাঁ, তো সেটাকে সাবসিকুয়েন্ট ইভেন্ট বলছি। এবং এই সাবসিকুয়েন্ট ইভেন্ট সরাসরি প্রভাব ফেলতে পারে, আবার ইনডিরেক্টলিও প্রভাবিত করতে পারে প্রতিষ্ঠানকে। দেন অডিট টেস্ট, এই সাবসিকুয়েন্ট ইভেন্টের অডিট টেস্ট সম্পর্কে জানলাম যে অডিটর যদি সাবসিকুয়েন্ট ইভেন্ট সম্পর্কে ধারণা নিতে চায় তাহলে তার কোন কোন কাজগুলো করতে হবে। দেন ফাইনাল এভিডেন্স অ্যাকিউমুলেশন সম্পর্কে জানলাম আমরা। অডিট রিপোর্টের স্ট্রাকচার, কাঠামো, কোন ওয়েতে অডিট রিপোর্ট তৈরি করতে হবে সেটা আমরা জানতে পারলাম। এবং অডিট কমিটি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। এবং ফাইনালি আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে জেনেছি, তদন্ত, প্রতিষ্ঠানের বিভিন্ন ডকুমেন্ট, কার্যকলাপ, ঠিক আছে, রেকর্ড সম্পর্কে যে তদন্ত করা হচ্ছে, যেটা সরকারের মাধ্যমে হতে পারে, প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, আবার যে তৃতীয় পক্ষ রয়েছে থার্ড পার্টি তাদের মাধ্যমে হতে পারে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আশা করি আপনারা আজকের লেকচার বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের অডিটিং কোর্স। আমরা অডিটিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানলাম। তো ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা কন্টেন্ট সংযুক্ত করা হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা লেকচার এবং প্রত্যেকটা চ্যাপ্টার সিরিয়াসলি স্টাডি করবেন, মনোযোগ সহকারে স্টাডি করবেন এবং সামনে অবশ্যই বই রাখবেন যাতে বুঝতে আরো সুবিধা হয়। এবং যেহেতু এটা আমাদের সর্বশেষ ক্লাস, তো জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি অসংখ্য ধন্যবাদ দিব, কারণ এই করোনা পরিস্থিতিতে আসলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যে কারণে আসলে সরাসরি যে ক্লাসের বিষয়টা সেটা কিন্তু নেওয়া একেবারেই সম্ভব না। তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে সমস্ত শিক্ষার্থীর জন্য যে একটা ইনিশিয়েটিভ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং এই ইনিশিয়েটিভের কারণে প্রত্যেকটা স্টুডেন্ট, আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন এবং এই অডিটিং বা নিরীক্ষা যে কোর্স রয়েছে সেটা অধ্যয়ন করে আপনারা উপকৃত হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।